মুথ্থু আর লক্ষ্মী দুজনই কনস্ট্রাকশন সাইটে কাজ করত। মুথ্থু একজন মিস্ত্রি ছিল আর লক্ষ্মী একজন মজদুর। হায় আমার কোমর! কতবার তোমাকে বলেছি এই কাজ তোমায় করতে হবে না, তোমার বয়স তো বেড়েই চলেছে তাই না? তাই এখন আর এত কষ্টের কাজ তোমার দ্বারা হবে না। এরকম ভাবে বলছো জানো এই কাজটা আমি খুশি খুশি করছি। একবার রেশমির বিয়ে হয়ে যাক, তারপর আমি এই কাজ করা বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি রশ্মি যতদিন না বিয়ে হচ্ছে তুমি আমার কোনো কথা শুনবে না। মুথ্থু চাইতো না যে রেশমি কাজ করুক, কিন্তু লক্ষ্মী টাকা রোজগার করছিল রেশমির বিয়ের জন্য। মুথ্থু আর লক্ষ্মীর মেয়ে রেশমি এখন বড় হয়ে গেছিল আর ওরা তার বিয়ের ব্যাপারে ভাবছিল। মা দেখো আজকে আমি কি বানিয়েছি। এটা কি বানিয়েছিস? পিৎজা উত্তাপ্পা। পিৎজা উত্তাপ্পা? এটা আবার কি জিনিস? মা এত ভেবো না, খেয়ে দেখো না। রেশমি নিজের বাবা মাকে সেই পিৎজা উত্তাপ্পা খাওয়ালো। এ তো দারুণ খেতে। ভালো লেগেছে না তোমার? হ্যাঁ, তুই যাই রান্না করিস দারুণ করিস। এই কয়েকটা তোমরা খাও, আমি একটা আমার বান্ধবীর জন্য নিয়ে যাচ্ছি। আর বাবা আমি কলেজে অ্যাডমিশন পেয়ে গেছি, ফিস দিতে হবে 1 তারিখে। ঠিক আছে। রেশমি পিৎজা উত্তাপ্পা নিয়ে চলে গেল আর এখানে মুথ্থু আর লক্ষ্মী কথা বলতে লাগলো। কি দরকার ছিল ওকে আগে পড়াশোনা করানোর? ওর যখন ইচ্ছে রয়েছে তাহলে পড়ুক না। কিন্তু পড়াশোনায় খরচাপাতিও তো হবে অনেক, আমরা কি করে করব? তুমি এত চিন্তা করো না তো, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। রেশমি বাড়ি থেকে তো এটা বলে বেরোলো যে নিজের বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু সে পিৎজা উত্তাপ্পা নিজের একজন প্রিয় বন্ধুর জন্য নিয়ে গেছিল, বিষ্ণু। রেশমি আর বিষ্ণু একে অপরকে খুব ভালোবাসতো। এই নাও বিষ্ণু। এটা আবার কি? পিৎজা উত্তাপ্পা। পিৎজা উত্তাপ্পা? খেয়ে তো দেখো। বিষ্ণু রেশমির পিৎজা উত্তাপ্পা খেলো, ওর ভীষণ ভালো লাগলো। বাহ, এ তো দারুণ খেতে। রশ্মি, তোমার একটা নিজস্ব হোটেল খুলে নেওয়া উচিত। হোটেল খোলার জন্য অনেক টাকার দরকার, এত টাকা আমি কোত্থেকে আনবো? অন্তত একটা ছোট স্টল তো খুলতেই পারো, সেখান থেকে বেশ ভালোই আয় করতে পারবে। ঠিক আছে, একবার মা বাবার সাথে কথা বলে দেখি, ওরা দুজন যদি মেনে যায় তাহলে ভাবা যাবে। আচ্ছা। বিষ্ণুর রেশমির হাতে বানানো যে কোনো খাবার খুব ভালো লাগতো, ও সবসময় রেশমিকে হোটেল খোলার পরামর্শ দিত। যাই হোক, সময় পেরিয়ে গেল। মুথ্থু আর লক্ষ্মী কনস্ট্রাকশন সাইটেই কাজ করছিল। একদিন মুথ্থু বাঁশের উপরে চেপে প্লাস্টার লাগাচ্ছিল। হঠাৎ করে ওর পায়ের নিচের বাঁশটা ভেঙে গেল আর ও মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হলো আর ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। মুথ্থুর পায়ের হাড় ভেঙে গেছিল। ডাক্তার অপারেশন শুরু করে দিলেন। অপারেশনের সমস্ত খরচা বিল্ডারই দিল। মুথ্থুজি, নিজের পায়ে দাঁড়াতে আপনার কয়েকটা দিন সময় লাগবে। আপনার পায়ে রড লাগানো হয়েছে, এখন আর আপনি আগের মতন সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবেন না। এটা শুনে মুথ্থু আর তার পুরো পরিবার দুঃখী হয়ে গেল। যদি আমি দাঁড়িয়ে থাকতে না পারি তাহলে কাজ করব কি করে? এখন তুমি তার চিন্তা করো না, তুমি আগে ঠিক হয়ে যাও। দুর্ঘটনাটা এখনই হওয়ার ছিল। আরে তোর বিয়ের জন্য আমাকে টাকা রোজগার করতে হবে। বাবা, এসব চিন্তা করো না তুমি, এখন তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, আমি তো কাজে যাচ্ছি, তাতে আমাদের ঘরের খরচা চলে যাবে। মা, আমি ভাবছিলাম যে আমিও কাজ শুরু করি। তুই এখন অনেক ছোট মা, তুই এখন থেকে কেন কাজ করবি? বাবা, আমি আমার খাবারের দোকান খুলতে চাই। এমনিতেও সবাই আমার হাতের রান্না খুব পছন্দ করে। এসব তো ঠিক আছে, কিন্তু তুই বিক্রি করবি কি? ডোসা, ইডলি, বড়া। ঠিক আছে, আমি তাতে তোর সাহায্যও করে দেব। আমার এতে কোনো আপত্তি নেই, তুই কলেজেও যেতে পারবি আর কাজও করতে পারবি। রেশমির হোটেল খোলার আইডিয়াটা মুথ্থু আর লক্ষ্মীর খুব ভালো লাগলো, কারণ এর কারণে তাদের আর্থিক সাহায্যও হয়ে যাবে। পরের দিনই রেশমি ডোসার একটা স্টল খুলে দিল। ও নিজের স্টলে ইডলি, বড়া আর ডোসা বিক্রি করত। হ্যালো, 1 প্লেট বড়া দাও তো। হ্যাঁ। রেশমির বড়া খুবই টেস্টি ছিল, তাই লোকেরা পছন্দ করতে লাগলো। ওই লোকটা রেশমিকে টাকা দিল আর ওই টাকাটা দেখে রেশমি খুব খুশি হলো,
কারণ সেটা ওর প্রথম রোজগার ছিল। এই গ্রাহকের পর আরো অনেক গ্রাহক ইডলি বড়া খেতে আসলো। কিছুক্ষণ পর ওখানে বিষ্ণু এলো। শেষমেশ তুমি তাহলে স্টলটা খুলেই ফেলেছো। হ্যাঁ, দেখা যাক কি হয়। যা হবে ভালোই হবে। এই মুহূর্তে আমার ভীষণ খিদে পেয়েছে, তাই তুমি আমাকে একটা মশলা ধোসা দিয়ে দাও। এক্ষুনি বানাচ্ছি। ডোসার সুগন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ল, আর তারপর অনেক গ্রাহক ডোসা খেতে ওখানে এলো। রেশমি খুশি ছিল, ওর ব্যবসা ভালোই চলছিল। এখন থেকে ও রোজ বাড়ির বাইরে স্টল লাগাতো, আর ওর ভালো রোজগারও হতে শুরু করলো। তারপর কিছুদিন পর তার প্রতিবেশী পকোড়া বিক্রি করতে শুরু করে দিল। ও গরম গরম পকোড়া বানাচ্ছিল, আর পকোড়ার গন্ধ সমস্ত গ্রাহকদের আকর্ষিত করছিল। যারা বড়া খেতে ওখানে আসতো, তারা পকোড়ার গন্ধ শুনে পকোড়ার স্টলে চলে যেত। এবার রেশমি চিন্তিত হয়ে পড়ল। ও কিছুই বুঝতে পারছিল না। ও বিষ্ণুকে সমস্ত কথা গিয়ে বলল। এমন কিছু বিক্রি করো যেটা কেউ বিক্রি করে না, মানে একদম আলাদা। তোমার ওই পিৎজা উত্তাপ্পা, ওইটা বিক্রি করো। কিন্তু তার দাম তো একটু বেশি হবে। আমাদের এমন একটা কিছু ভাবতে হবে যা সস্তাও হোক আর আলাদাও হোক। সেটা কি? তখনই রেশমির ধ্যান পকোড়াওয়ালির কড়াইয়ে গেল, আর ওর একটা আইডিয়া এলো। কড়াই ডোসা? ধোসা তো তাওয়াতে বানানো হয়, তাহলে কড়াইয়ে কি করে ধোসা বানানো যাবে? বানাতে পারবো বিষ্ণু, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। রেশমি ঘরের ভেতরে গেল আর একটা ছোট্ট কড়াই নিয়ে এলো। রেশমি তাওয়া সরিয়ে কড়াই চাপিয়ে দিল, আর তারপর তাতে ডোসা বানাতে শুরু করলো। আর কড়াই নাড়িয়ে গোলাকার করে দিল, আর তারপর ডোসা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। যখনই ডোসা তৈরি হয়ে গেল, ও কড়াই থেকে বের করে প্লেটে রেখে দিল, আর তার উপর চাটনি আর সাম্বার দিয়ে দিল। এই নাও কড়াই ডোসা। বাহ, এটা একদম অন্যরকম লাগছে। আর স্বাদও আলাদাই হবে, খাও। বিষ্ণু কড়াই ডোসা খেতে শুরু করলো। তখনই সেখানে দুটো ছেলে এলো। আমাকেও না একটা এরকম ডোসা দাও তো। আমাকেও। রেশমি এক এক করে দুটো ডোসা বানালো আর ছেলেদেরকে দিয়ে দিল। ভালো খেতে। আচ্ছা, এটার নাম কি? কড়াই ডোসা। আর সেদিন থেকেই রেশমির কড়াই ডোসা ফেমাস হয়ে গেল। লোকেরা সবসময় ডোসা তাওয়াতে হতেই দেখেছিল, কিন্তু কড়াই ডোসা সুস্বাদুও ছিল। রেশমির স্টলে গ্রাহকের লাইন বেড়ে গেল, আর কিছুদিনের মধ্যেই ও বড় দোকান খুলে ফেলল, আর ওর বাবা মাও তার সাথেই কাজ করতে শুরু করলো। রেশমি এই কড়াই ডোসার কারণেই অনেক বেশি টাকা রোজগার করতে শুরু করে দিয়েছিল। রেশমি বিষ্ণুকে তার মা বাবার সাথে দেখা করালো, আর ওদের বিয়েও ঠিক হয়ে গেল। ওর বিয়ের জন্য তুমি টাকার চিন্তা করতে, তাই না? আজকে দেখো তোমার মেয়ে কত টাকা রোজগার করছে, যে ওই আমাদের দুজনকে ভালোভাবে রাখতে পারে। হ্যাঁ, আমরা তো কোনোদিনই ভাবিনি যে রেশমি এত টাকা রোজগার করবে যে আমাদের ওর বিয়ের প্রতি কোনো চিন্তাই থাকবে না। কিছু মাস পরে রেশমি আর বিষ্ণু খুব ধুমধাম করে বিয়ে করলো, আর এখন ওরা চারজন মিলে রেশমির কড়াই ডোসা সেন্টার চালাতো। একটা ছোট্ট আইডিয়া রেশমির ভাগ্য পাল্টে দিল। अम्मा नाम की एक मशहूर डोसे वाली थी। अम्मा की दुकान गांव के बीचों बीच थी। सुबह की पहली किरण के साथ अम्मा अपनी दुकान खोल दिया करती थी, और ग्राहकों का वहाँ हमेशा तांता लगा रहता था। अम्मा, आपका डोसे का तो जवाब ही नहीं अम्मा। ना जाने कैसे इतना स्वादिष्ट डोसा बना लेती हैं आप। अपने ग्राहकों से अपने डोसे की तारीफ सुनकर नागम्मा बहुत ही खुश हो जाया करती थीं। अम्मा के ज्यादातर ग्राहक सुबह सुबह नाश्ते में डोसा खाना पसंद करते थे। अरे अम्मा जी, एक स्पेशल मैसूर मसाला डोसा। बैठो बैठो, अभी देती है। अम्मा अपने सभी ग्राहकों को अच्छे से बिठाया करती थी, और उनके साथ बातें भी किया करती थी। समय बीता, और समय के साथ अम्मा की दुकान भी बड़ी होने लगी। अब अम्मा ने अपनी सहायता के लिए 2 और औरतों को भी काम पर रख लिया था। अब अम्मा गल्ले पर बैठकर पैसे लिया करती थीं, और ग्राहकों से बातें किया करती थीं। अम्मा के सहायकों में एक वीणा थी। वीणा की नजर हमेशा अम्मा के पैसों पर थी।
यहाँ हम दोनों हमेशा काम करते रहते हैं और वहाँ अम्मा को देखो सिर्फ पैसे बटोरती रहती है। और हमें क्या मिलता है? हमें अपनी तनख्वाह मिलती है, उसमें भला कुछ होता है क्या? वहाँ देख, अम्मा के पास कितने सारे पैसे हैं। वो उनकी कमाई है। आखिर सालों से उन्होंने इतनी मेहनत की है, तब जाकर ये दुकान इतनी बड़ी हुई है। वही तो मैं तुझे बोल रही हूँ, हमें भी अपनी दुकान डालकर मेहनत करनी चाहिए। ना रे बाबा ना, ये सब मुझसे नहीं होगा। मेरे लिए तो ये तनख्वाह ही काफी है। वीणा ने बहुत समझाने की कोशिश की, लेकिन लक्ष्मी ने उसकी बात ना मानी। वीणा कई दिनों तक अपनी दुकान डालने की सोचती रही और आखिर एक दिन वीणा ने अपने डोसे की दुकान खोल ही ली। अम्मा का डोसा 10 रुपए था तो वीणा ने 8 रुपए में डोसा बेचना शुरू किया। धीरे धीरे सारे ग्राहकों की भीड़ वीणा के डोसे की दुकान की ओर बढ़ने लगी। ये देख वीणा बहुत खुश थी, लेकिन जल्द ही उसमें घमंड आ गया। अम्मा बहुत ही निर्मल थीं और वो अपने ग्राहकों से बहुत ही नम्रता से बात करती थी, लेकिन वीणा अब उसका घमंड बढ़ गया था। दीदी एक मसाला डोसा दे दो। हाँ हाँ दे रही हूँ, लेकिन 10 मिनट इंतजार करना पड़ेगा। ठीक है दीदी। वो अक्सर ग्राहकों को बेफिजूल इंतजार करवाती थी। ये लो तुम्हारा मसाला डोसा। दीदी मुझे वो हरी चटनी दे दो। अरे डाली है ना हरी चटनी, कितना वो डालूं? वीणा अक्सर ग्राहकों से छोटी बड़ी बात पर बहस करने लग जाती। कुछ समय बाद वीणा का घमंड इतना बढ़ा कि उसने सोचा कि वो चाहे कुछ भी कर ले, तब भी ग्राहक उसी के पास आएंगे। क्योंकि मेरा दाम कम है, इसीलिए सारे ग्राहक मेरी ही दुकान पर आएंगे। रोज रोज सुबह 6 बजे दुकान खोलकर मैं थक गई हूँ। एक काम करती हूँ, कल से 7:30 बजे खोलूंगी। अगर ग्राहकों को इंतजार करना पड़े तो मुझे क्या, मेरी तो नींद अच्छे से पूरी होगी। और अगली सुबह रोज की तरह अम्मा की दुकान खुल गई, लेकिन वीणा की दुकान बंद थी। ये देख सारे ग्राहक अम्मा की दुकान पर चले गए। ग्राहकों का तांता देखकर अम्मा ने युक्ति लगाई और अपने डोसे का दाम भी 8 रुपया कर दिया। 7:30 बजे वीणा ने अपनी दुकान खोली, लेकिन अब जब ग्राहक वहां पहुँचे तो दोनों दुकानों पर एक ही दाम देखकर अरे वाह, अम्मा ने भी दाम घटा दिया। बड़े दिन हो गए अम्मा का डोसा खाए हुए। और फिर पूरा दिन ग्राहकों का तांता अम्मा की दुकान में ही था और यहाँ वीणा की दुकान में इक्का दुक्का ग्राहक आ रहे थे। वीणा मन ही मन जल रही थी और इस वजह से वो ग्राहकों पर चिल्ला बैठी। नहीं चाहिए तुम्हारा डोसा, तुम ही खाओ। सारे ग्राहक अम्मा की दुकान पर चले गए। आज अम्मा बहुत खुश थी क्योंकि एक बार फिर उनका व्यापार अच्छे से चल रहा था, लेकिन वीणा जलन के मारे अम्मा को कोस रही थी। बच्चों, इस कहानी में अम्मा ने कुछ भी नहीं किया, लेकिन वीणा के घमंड ने उसका अच्छा खासा व्यापार खराब कर दिया। अगर वो पहले ही लोगों से अच्छे से बर्ताव करती और घमंड ना करती, तो आज उसका भी व्यापार अच्छा चल रहा होता। इसीलिए कहते हैं कि घमंड इंसान को ले डूबता है। दक्षिण भारत के गांव में रमा और उसके पति चिनप्पा रहते थे। दोनों गांव के एक खेत में मजदूरी करके अपना घर चलाया करते थे। रमा और चिनप्पा के एक बेटी और बेटा थे। वो लोग अपने बच्चों को पढ़ा लिखा कर बड़ा बनाना चाहते थे, लेकिन एकाएक चिनप्पा की तबीयत खराब रहने लगी। वो बहुत बीमार हो गया। अब रमा को खेतों में मजदूरी भी करनी पड़ती थी, अपने बच्चों का भी ख्याल रखना पड़ता था और अपने बीमार पति का भी। उसकी परिस्थिति बहुत ही खराब हो चुकी थी। एक दिन चिनप्पा को देखने उसका भाई मोहन आया। भाई,
तुम्हारी तबीयत तो बहुत खराब है। तुमने डॉक्टर को दिखाया या नहीं? दिखाया देवर जी, पर फिर भी कोई असर नहीं हो रहा है। मैं मंदिर में तुम्हारे नाम की अर्चना करूंगा, तुम जरूर ठीक हो जाओगे। ठीक है मेरे भाई। भाभी, आप अकेले पे घर संभालने का सारा भार आ गया है ना? हाँ, लेकिन अब घर तो चलाना ही होगा ना। भाभी, मैं एक इडली की दुकान डाल रहा हूँ। क्या आप वहाँ इडली बनाना चाहेंगी, जिससे आपको अधिक पैसे भी मिल जाएंगे और आपकी आर्थिक परिस्थिति भी सुधर जाएगी। मुझे जो भी मुनाफा होगा वो हम दोनों बांट लेंगे। हाँ, ठीक है देवर जी। और अगले दिन से रमा मोहन की दुकान में इडलियां बनाने लगी। गांव के लोगों को रमा की बनाई हुई इडली बहुत पसंद आई। देखते ही देखते रमा की बनाई हुई इडलियां मशहूर हो गईं। दुकान में रोज लोगों की भीड़ लगने लगी। दोनों रमा और मोहन खुश थे, क्योंकि दोनों का मुनाफा बढ़ता जा रहा था। कमाए हुए मुनाफे से रमा ने चिनप्पा का अच्छा इलाज करवाया और कुछ ही दिनों में चिनप्पा फिर से चलने फिरने लगा। अब 2 महीने बीत गए और रमा और मोहन की दुकान में ग्राहकों की भीड़ लगी रहती थी। और आज रमा सोचने लगी, ये इतनी सारी भीड़ सिर्फ मेरी इडलियों की वजह से है, तो मेरे मुनाफे पे ज्यादा हक हुआ। मोहन तो सिर्फ सामान लेकर देता है और ग्राहकों को इडलियां बांध के देता है, तो उसे बराबर का मुनाफा बिल्कुल नहीं मिलना चाहिए। शाम के समय जब दोनों मुनाफा बांट रहे थे, तो देवर जी, सारी इडलियां मैं ही बनाती हूँ। अगर मेरी इडलियां इतनी स्वादिष्ट ना होती तो आपको इतना मुनाफा नहीं होता। वो तो है भाभी, आपकी इडलियां वाकई में बहुत अच्छी हैं। तो इस वजह से मेरा मुनाफे पे हक ज्यादा होना चाहिए। लेकिन भाभी, ये गलत है। मैं भी दिन भर मेहनत करता हूँ, तब जाके हम इतना कमाते हैं। मतलब हम दोनों ही बराबर मेहनत करते हैं, इसीलिए मुनाफे पे हम दोनों का बराबर का हक हुआ। नहीं देवर जी, अब आप गलत बोल रहे हैं। अगर ऐसा है तो कल से आप कोई और इडली बनाने वाली को रख लो। रमा मोहन से बहस कर अपने घर निकल गई और अगले दिन से गांव में 2 इडली की दुकानें लगीं। एक रमा की, जहां वो खुद ही इडलियां बना रही थी और बेच रही थी, और एक मोहन की, जहां एक दूसरी औरत इडलियां बना रही थी। रमा की नई दुकान देख सारे गांव वाले उसकी दुकान की ओर चले गए, लेकिन रमा अकेली थी। वो इतने ज्यादा लोगों को अकेले संभाल नहीं पा रही थी। आखिर थक कर सारे गांव वाले मोहन की दुकान पर लौटे, जहां मोहन हमेशा की तरह सभी ग्राहकों को अच्छे से इडलियां देता रहा। ये सिलसिला रोज चलता रहा और देखते ही देखते गांव वाले मोहन की इडली की दुकान में ही इडली लेने जाया करते थे। अब रमा अकेले अपनी दुकान पर खड़े रहकर पछता रही थी। ये मैंने क्या कर दिया? मुझे लगा था इडलियां बनाना ही सब कुछ था, लेकिन नहीं, मोहन का ग्राहकों को संभालना भी बहुत जरूरी था। कम से कम जब मैं मोहन के साथ थी, मुझे अच्छे पैसे तो मिलते थे, लेकिन अब मेरी इडलियों को कोई पूछता भी नहीं। रमा को अपनी इडलियों पर घमंड था, जो अब टूट चुका था। इसलिए कहते हैं कि घमंड कांच की तरह होता है, जो जरूर टूटता है। আনন্দপুর গ্রামের নদীর মাঝামাঝি একটা খুবই বিখ্যাত মন্দির ছিল। এই মন্দিরের বাইরে ভেঙ্কটের একটা ছোট্ট দোকান ছিল। এই দোকানে ও ইডলি, বড়া আর ধোসা বিক্রি করত। দর্শন করতে আসা ভক্তরা
ভেঙ্কটের দোকানে টিফিন খেত। দাদা একটা মশলা ধোসা দাও তো, আর 2 প্লেট সাম্বার বড়াও দিও। আপনি বসুন দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভেঙ্কটের বউ ধোসা বানাতো আর ভেঙ্কট খরিদ্দারকে সামলাতো। ভেঙ্কট সব খরিদ্দারের সাথে খুব ভালোভাবে কথা বলতো। ওরা ভেঙ্কটের ধোসার দোকানে ধোসা খেতে ভালোবাসতো। আরে দাদা, আমাকেও 2টো ডোসা দিয়ে দিন। নিশ্চয় দাদা, আপনি বসুন, আমি বানাচ্ছি, একদম গরম গরম। ভেঙ্কট আর পূজা একসাথে মিলেমিশে কাজ করত, তাই ওদের লাভও ভালো হতো। দুজনে ওদের ব্যবসা নিয়ে খুব খুশি ছিল। বাবু, আরে এসো বাবা এসো, আপনি বসুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। ভেঙ্কট রোজ ওই বুড়ো ভিখারিকে খাবার খাওয়াতো, কিন্তু এই ব্যাপারটা ওর বউ পূজার একদম পছন্দ ছিল না। কি দরকার ছিল ওই ভিখারির অভ্যেস বানিয়ে দেওয়ার? ও রোজ চলে আসে ফ্রিতে খাবার জন্য। আরে প্রজা, কি যায় আসে এরকম অসহায় মানুষের সাহায্য করলে? আরে কিন্তু তুমি যদি ওকে ফ্রিতে খাবার না দাও তাহলে কি ও মরে যাবে? ও কিছু না কিছু তো করেই নেবে, তাই না? আমাদের কাছে ভগবানের দেওয়া অনেক কিছুই আছে। আমার মনে হয় না আমাদের কাউকে সাহায্য করার জন্য এত ভাবা উচিত। জয় হোক দয়াবান, তুমি এইভাবেই দান করতে থাকো। এরকমই চলতে থাকলে তো এখানে ভিখারিতে লাইন পড়ে যাবে। আমি যতটা করতে পারবো ততটা করব, বাকিটা ভগবানের ইচ্ছা। ভেঙ্কট ওই বুড়ো ভিখারির জন্য কয়েকটা বড়া, ইডলি আর চাটনি আর ওনাকে দিয়ে দিল। ভগবান তোমার মঙ্গল করুক। বুড়ো ভিখারি খেতে লাগলো। তখনই ওখানে মন্দিরের পুরোহিত এলো। পুরোহিত দেখতে গোল গোল ছিল, ছোট কাঁধ আর মোটা ভুঁড়ি। জয় মাতাজি। জয় মাতাজি পুরোহিত মশাই, আসুন আসুন না, বসুন। পূজা পুরোহিতের জন্য টেবিল পরিষ্কার করে দিল আর পুরোহিত বসে পড়ল। কি খাবেন আপনি পুরোহিত মশাই? 2 প্লেট বড়া, 2 প্লেট ইডলি, 2 প্লেট ডোসা। আজকের জন্য শুধু এটুকুই। এক্ষুনি আনছি। পূজা পুরোহিতের সেবা করতে লাগলো। তখন ভেঙ্কটও ওর কাছে পৌঁছে গেল। আমি এই ভিখারিকে ফ্রিতে খাওয়াই, ও তো গরিব। এই পুরোহিত তো খুব বড় লোক, তুমি ওকে ফ্রিতে খাওয়াচ্ছ? ব্রাহ্মণকে নিয়ে এরকম বলতে নেই। শাস্ত্রতে লেখা আছে ব্রাহ্মণকে খাওয়ালে পুণ্য হয়। আর যেদিন থেকে আমি পুরোহিতকে খাওয়াতে শুরু করেছি, দেখো আমাদের ব্যবসা বেড়ে গেছে। যার যেমন ভাবনা। তুমি এই ব্রাহ্মণের সেবা করো, আমি যাচ্ছি ভগবানের দর্শন করতে। ঠিক আছে, যাও। ভেঙ্কট মন্দিরে গেল আর ও ভগবানের সামনে হাত জোড় করলো। হে ভগবান, সব সময় আমার পাশে থেকো আর সবার মঙ্গল করো। আমার বউ ভাবে ওর পেট ভরে পুণ্য লাভ করবে। আমি জানি এটা ভুল, ভগবান, কিন্তু তুমি ওকেও দয়া দিও। ভেঙ্কট ওর সাথে সবার মঙ্গল চাইতো। ও খুবই ভালো একজন মানুষ ছিল। ওর বউকে লুকিয়ে লুকিয়ে ও গরিব মানুষদের খাবার খাওয়াতো। ভগবান তোর মঙ্গল করুন। অসহায় মানুষদের সাহায্য করে ভেঙ্কট খুব আনন্দ পেত, তাই ও লুকিয়ে চড়িয়ে ভালো কাজ করতেই থাকতো। ওদিকে ওর বউ পূজা স্বার্থপর ছিল। ও চাইতো ভগবান শুধু ওরই মঙ্গল করুক, আর এই কারণেই ও ব্রাহ্মণদের সেবা করত। আর এই ঘটনা চলতে থাকলো। ভেঙ্কট আর পূজার ধোসার দোকানও ভালোই চলছিল। ভেঙ্কট গরিবদের সাহায্য করত আর পূজা ব্রাহ্মণদের সেবা করত। রোজ ভোর 5টার পর প্রথম নৌকা ধরে ভেঙ্কট আর পূজা মন্দিরে যেত, আর তারপর ওখানে ওদের দোকানে বসতো। আর সকাল থেকেই ওদের দোকানে খরিদ্দার আসতে থাকতো। তারপর বর্ষাকাল শুরু হলো। ভেঙ্কট আর পূজা রোজকার মতোই নৌকার মধ্যে ছিল। আজ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। তার মানে খরিদ্দার কম আসবে? তা তো হবে, কিন্তু যারা আছে তাদের তো না খাইতে রাখতে পারি না। ঠিক আছে, কিন্তু যখন মন্দির ফাঁকা হয়ে যাবে আমরা বাড়ি ফিরে আসব। ঠিক আছে। ভেঙ্কট আর পূজা নদী পার করে মন্দিরের কাছে গেল। আর রোজকার মতোই ওরা দুজনেই ওদের দোকান চালানো শুরু করে দিল। খুব জোরে বৃষ্টি পড়ছিল। আমারও মনে হচ্ছে না আজকে বিশেষ কোনো খরিদ্দার আসবে। দেখা যাক। আর তখনই 2-3 জন ওদের দোকানে এলো। আসুন আসুন দাদা, আসুন বসুন। আমাদের 3 প্লেট ইডলি আর 2 প্লেট বড়া দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি।
পূজা ইডলি বড়া বানালো আর ভেঙ্কট খরিদ্দারদের দিয়ে দিল। খরিদ্দাররা খেতে শুরু করলো। ওদের সবার খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তাও বৃষ্টি থামলো না। মনে হচ্ছে না আজ আর বৃষ্টি থামবে। হ্যাঁ, বৃষ্টির জন্য মন্দিরে দর্শনার্থীও কম আছে। ওই লোকটা ভেঙ্কটকে টাকা দিয়ে দিল। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, বৃষ্টি থামলেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু বৃষ্টি থামলো না। তারপর ওরা ভিজে নদী অবধি গেল। নদীর ভয়ঙ্কর রূপ দেখে ওরা অবাক হয়ে গেল। নদীতে একটাও নৌকা ছিল না, আর নদীর জলের স্তর বেড়েই চলছিল। ওরা দৌড়াতে দৌড়াতে ভেঙ্কটের কাছে এলো আর ওকে এসব বলল। এই বন্যা আমাদের সবাইকে ডুবিয়ে দেবে, আমাদের মধ্যে কেউ বাঁচবে না। তখনই ওদের কাছে ওই বুড়ো ভিখারি এলো। উনি যখন আছেন বাঁচানোর জন্য, তাহলে কেউ মারতে পারে বাবা? এখানে আমরা সবাই জীবন নিয়ে খেলছি, আর এই ভিখারি হাসছে। আমাদের কিছু তো করতে হবে। হে ভগবান, আমাদের সবাইকে নিরাপদে ওপার পড়ে দাও। হে ভগবান, দয়া করো। ভেঙ্কট ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। তখনই ওই বুড়ো ভিখারি সামনে রাখা একটা ধোসার প্লেট তুলে নিল। আমরা সবাই এত বড় বিপদে আছি, আর তুই খাওয়া নিয়ে ব্যস্ত। আমার সাথে এসো। ভিখারির সাথে ওরা সবাই নদীর কাছে গেল। ভিখারি ওই ধোসার প্লেট মাটিতে রেখে দিল আর ওনার চোখ বন্ধ করে দিল। আর জাদু দিয়ে ওই ধোসার আকার বাড়তে লাগলো। ধোসার আকার এত বেড়ে গেল যেন কোনো বড় নৌকা। ওখানে দাঁড়ানো সবাই চমকে গেল। এটা জাদুর বিশাল ধোসার নৌকা, সহজেই নদী পার করিয়ে দেবে। তোমরা বসে পড়ো এতে। সবাই নৌকাতে বসে পড়ল, শুধুই ভিখারি ছাড়া। আপনিও আসুন না। না বাবু, আমাকে উনি বাঁচাবেন, তোমরা সবাই যাও। ভিখারি ইশারা করা মাত্রই বিশাল ধোসা নৌকা নদীতে চলতে লাগলো। জলের বড় বড় ঢেউয়ের কোনো প্রভাব ওই নৌকাতে ছিল না। ভিতরে বসা সবাই সুরক্ষিত ছিল। ওরা সবাই ওপারে পৌঁছে গেল। সবাই ভগবানকে ধন্যবাদ জানালো। আর ওরা নামা মাত্রই বিশাল ধোসার নৌকা জলে ডুবে গেল। আজ ভেঙ্কটের সাথে বাকি সবাই একই জাদু দেখলো, বিশাল ধোসা নৌকার জাদু। হয়তো এই ভেক্টরের ভালো মানুষদের জন্যই ওকে জাদুই বিশাল ধোসা নৌকা বাঁচাতে এসেছিল।